নমস্কার। দ্য জিকে একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ভারতের শিল্প এবং সংস্কৃতি বা আর্ট অ্যান্ড কালচারের ওপর ডিটেলসে আমি ক্লাস তৈরি করছিলাম এবং এই সিরিজে অলরেডি আমি অনেকগুলো ক্লাস তৈরি করে রেখেছি। তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে, পরপর ক্লাস তৈরি করা রয়েছে। প্লেলিস্টের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখছি, ওপরে আই বাটনে পেয়ে যাবে। অবশ্যই এই ক্লাসগুলো তোমরা দেখতে পারো, যারা আগের ক্লাসগুলো দেখোনি। প্রত্যেকটা ক্লাস পরপর দেওয়া রয়েছে এবং আগামী সমস্ত পরীক্ষার জন্য তোমরা যারা জিকের ক্লাস খুঁজছো, আর্ট অ্যান্ড কালচার খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে প্রচুর কোশ্চেন রিসেন্টলি আসছে, কারণ এর ওপর জোর দেওয়া হচ্ছে বিভিন্ন পরীক্ষাতে। তো যদি ডিটেলসে জানতে চাও এই ক্লাসগুলো অবশ্যই দেখো। এবং তার সাথে সাথে তোমাদের কাছে রিকোয়েস্ট যে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওতে ভিউ এবং লাইক থাকলে ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যায়, চ্যানেল যদি গ্রো করে সেই চ্যানেলের উপর কাজ করার উৎসাহ বেড়ে যায়। তো তোমাদের কাছে সেটাই রিকোয়েস্ট যে একটু শেয়ার করো, লাইক করো। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নাও, কারণ সাবস্ক্রাইব তোমাদের করা ফ্রি, কিন্তু এর মাধ্যমে তোমরা যে ভিডিওগুলো আমি আপলোড করবো তার প্রথমেই নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। অনেকেই সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আগের দিনও আমি একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করেছিলাম, তেমনি ভাবে আজকেও একটা কোয়েশ্চেন দিয়ে আজকের ক্লাসটা শুরু করব। তোমরা এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার নিচে কমেন্ট সেকশনে অবশ্যই দাও। আমি তোমাদের কমেন্ট পড়ি, তার সাথে সাথে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের যদি কিছু জানার থাকে বা কোনো যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই। তো আজকের যেটা কোয়েশ্চেন সেটা আগের দিনের ক্লাস থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে নৌটঙ্কি। এটা একটা লোকনৃত্য। কোন রাজ্যে এই লোকনৃত্য পারফর্ম করা হয়? রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং জম্মু কাশ্মীর। কোনটা সঠিক উত্তর হবে তোমরা নিচে কমেন্ট করে জানাও। আজকে আমরা যে ক্লাসটা করব সেখানে টপিক হচ্ছে চিত্রশিল্প। চিত্রশিল্পকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ট্র্যাডিশনাল চিত্রশিল্প এবং দ্বিতীয় হচ্ছে লোকচিত্রশিল্প, ফোক আর্ট। তো বা ফোক পেন্টিং। তো এইটার উপরে আমরা আজকে আলোচনা করব। এখানে জানবো যে ভারতে যে ইম্পর্টেন্ট লোকচিত্র শিল্পগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে। প্রথম যে চিত্রশিল্প সম্পর্কে আমরা জানতে চলেছি সেটা হচ্ছে মধুবনী চিত্র। খুব ইম্পর্টেন্ট এবং খুবই পপুলার একটা চিত্রশিল্প এটা। একটা জায়গাতে, বিহারেরই একটা জায়গা যার নাম হচ্ছে মধুবনী, সেইখানের এটা একটা মধুবনী বলে একটা গ্রাম রয়েছে, সেইখানের যারা মহিলা তারা এই চিত্রটা আঁকতেন প্রাচীনকাল থেকে। এবং সেইখান থেকে সেই ট্র্যাডিশনটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। আজকে বিহার ছাড়াও অনেক জায়গাতে মধুবনী চিত্র করা হয়, কিন্তু মেনলি এটা মধুবনী এই শহরের আশেপাশেই বা গ্রামের আশেপাশে এটা মহিলারা আঁকেন। এবং এই চিত্রশিল্পের মেন থিমই হচ্ছে ধর্মীয় থিম, অর্থাৎ এখানে ধর্মীয় ছবি আঁকা হয়। ধর্মীয় ছবির মধ্যে মেনলি কৃষ্ণ, রাম, মানে রাম লক্ষ্মণ বা মহাভারতের কাহিনী, দুর্গা, শিব, এই সমস্ত দেবদেবীর কাহিনী এখানে চিত্রিত করা হয়। এবং এখানে বিভিন্ন সিম্বল ইউজ করা হয়, যেমন এখানে দেখতে পাচ্ছ মানে পাখি, আবার মাছ, হরিণ, বিভিন্ন পশু, এইগুলো এখানে সিম্বল হিসেবে ইউজ করা হয়। যেমন মাছ, এখানে মাছ যে ছবি, এই ছবিতে কোথাও মাছ থাকলে সেটা গুড লাক, ভালো লাকের জন্য ইউজ করা হয়। এবং এই যে চিহ্নগুলো মানে মাছ, বিভিন্ন পশু, গাছপালা, এটা মেন চিত্রের যে থিম সেইটা বাদ দিয়ে বাকি অংশটাকে ফিল করার জন্য ব্যবহার করা হয়। এখানে যেমন যে চিত্রটা, এখানে রাম, লক্ষ্মণ এবং সীতার কাহিনী দেখানো হয়েছে, এরা তিনজন মেন ক্যারেক্টার। তার আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেইগুলোকে ভর্তি করার জন্য এই বিভিন্ন যে গাছপালা, পশু পাখি, এগুলোকে ব্যবহার করা হয়েছে। প্রাচীনকালে এটা মেনলি সব দেওয়ালের ওপর আঁকা হতো। আহ, কিন্তু পরবর্তীকালে সেটা চেঞ্জ হয়, কিন্তু প্রাচীনকালে এটা দেওয়ালের ওপর আঁকা হতো গোবর এবং সাদা কাগজ দিয়ে। প্রথমে সাদা মানে কাগজ বলছি, সরি, গোবর এবং চালের পেস্ট এই সমস্ত দিয়ে প্রথমে একটা ক্যানভাস তৈরি করা হতো দেওয়ালের ওপরে। তারপরে সবজি দিয়ে তৈরি যে রং, মানে বিভিন্ন সবজি থেকে বিভিন্ন রং নিয়ে তৈরি করা হতো, সেই রং দিয়ে আঁকা হতো। এবার পরবর্তীকালে এটা একটু চেঞ্জ হয়, এখন এটা কাগজ এবং কাপড়ের ওপর আঁকা হয়। ক্যানভাসটা মেনলি কাগজ এবং কাপড়ের তৈরি হয়। এবং এটা একটা 2D পেন্টিং এর উদাহরণ। এতে যে চিত্র তাতে কোনো ছায়া থাকে না, ঠিক আছে? যেখানে যে চিত্রে ছায়া থাকে না সেগুলোকে 2D পেন্টিং বলা হয়। তো এটা সেই জন্য দ্বিমাত্রিক বা 2D পেন্টিং এর একটা উদাহরণ।
এই চিত্রের কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ডবল লাইন বর্ডার, অর্থাৎ এখানে যে ছবিগুলো আঁকা হয় যার তার যে বর্ডারটা সেটা দুবার করে দুটো বর্ডার করা হয়। নেক্সট হচ্ছে ফুল, প্রচুর পরিমাণে এখানে ফুল ব্যবহার করা হয়। ঠিক আছে, ফুলের ব্যবহার এখানে খুব বেশি করা হয় এবং মুখের মধ্যে মুখের যে এক্সপ্রেশন সেটার ওপর জোর দেওয়া হয়। এবং খুবই প্রাচীন এই চিত্রশিল্প এই অঞ্চলে। অ্যাকচুয়ালি এটার উৎপত্তি ধরা হয় রামায়ণের সময়, যখন রামায়ণে রাম এবং সীতার বিবাহ হয়। সেই সময় মিথিলার রাজা বলা হয় যে তিনি সমস্ত গ্রামবাসীদেরকে নির্দেশ দিয়েছিলেন যে তাদের বাড়ির যে দেওয়ালগুলো সমস্ত জায়গাতে এই পেন্টিং মানে একটা ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে, সেটাকে সাজাতে। তো সেখান থেকে বলা হয় যে এই মধুবনী পেন্টিং বা মধুবনী চিত্রের উত্থান হয়েছিল। পরবর্তীকালে 1970 সালে এই শিল্প সবার সামনে আসে এবং ব্যাপকভাবে পৃথিবীর সামনে এটা চলে আসে এবং স্বীকৃতি পায়। আর তখন ভারতের রাষ্ট্রপতি একজনকে পুরস্কৃত করেছিলেন যার নাম হচ্ছে জগদম্বা দেবী। এই জগদম্বা দেবীকে সম্মানিত করেন এই পেন্টিং এর জন্য, যিনি এই পেন্টিং এর সঙ্গে যুক্ত ছিলেন। তারপর থেকে এটা খুব ফেমাস হয়ে যায়। এছাড়া অন্যান্য শিল্পীরা এর সঙ্গে যুক্ত, বাউয়া দেবী, ভারতী দয়াল, গঙ্গা দেবী, মহাসুন্দরী দেবী এরা, সীতা দেবী এরা। এবং যেহেতু এটা মেনলি এই বিহারে বিহারে এটা মেনলি আঁকা হয়, তা বিহারেরও একটা পার্টিকুলার জায়গায় এটা যেমন আঁকা হয়, সেই জন্য এটাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। জিআই বলতে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ দেওয়া হয়েছে। এবং যেহেতু এটা যেরকম মিথিলার রাজা এটাকে দিয়েছিলেন, আঁকতে বলেছিলেন, তো সেই কারণে এটাকে মিথিলা পেন্টিংও বলা হয়। মিথিলা পেন্টিংও বলা হয়। নেক্সট, পট্টচিত্র। সংস্কৃত শব্দ পট্ট বা পাট্য থেকে এসছে। পাট্য বা পট্ট শব্দটার অর্থ হচ্ছে ক্যানভাস, যেটার উপর আঁকা হয় সেটাকে ক্যানভাস বলা হয়। তো সেইখান থেকে এটার নাম এসছে পট্টচিত্র, এবং এটা ওড়িশার একটা চিত্রকর্ম। এই চিত্রের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম, যে ক্যানভাসটা ইউজ করা হয়, যেটার উপর আঁকা হয়, সেটা কাপড়ের হয়। সেকেন্ড, এখানে কোনো পেন্সিল ইউজ করা হয় না বা চারকোল ইউজ করা হয় না। নর্মালি আমরা ছবি কিভাবে আঁকি, একটা কাগজ বা কিছুর উপরে আগে পেন্সিল দিয়ে এঁকে নিই, তারপরে সেটাকে রং করি। কিন্তু এখানে কোনো এরকম আউটলাইন পেন্সিল বা চারকোল দিয়ে করা হয় না। এখানে কি করা হয়, লাল বা হলুদ এই দুটো কালার দিয়ে প্রথমে আউটলাইনটা এঁকে নেওয়া হয়। প্রত্যেকটা যা আঁকা হয়েছে প্রত্যেকটার আউটলাইনটা লাল এবং হলুদ কালার দিয়ে আঁকা হয় এবং সেটা ব্রাশের মাধ্যমে আঁকা হয়। এবং তারপরে বাকি অংশটাতে রঙের মাধ্যমে ফিল করা হয়, যে রঙগুলো ইউজ করা হবে। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে রঙগুলো ব্যবহার করা হয় সবই প্রাকৃতিক। যেমন নারকেল ছোবড়া থেকে রং তৈরি করা হয়। তারপরে হচ্ছে কয়লা পুড়িয়ে সেখান থেকে কালো রং ব্যবহার করা হয়। বিভিন্ন ফুল এবং সবজি থেকে অন্যান্য রং ব্যবহার করা হয়। তো এইভাবে এই পেন্টিংটা করা হয়। এই চিত্রের মেন থিম হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়। বৈষ্ণব সম্প্রদায় বিশেষত জগন্নাথ দেবের ওপরে খুব বেশি জোর দেওয়া হয়। জগন্নাথের ছবি এখানে খুব, জগন্নাথ, বলরাম, সুভদ্রার ছবি এখানে খুব ব্যবহার করা হয়। এবং শক্তি বলতে দেবীর মূর্তি, কালী বা দুর্গা, এবং শৈব সম্প্রদায়েরও বিভিন্ন চিত্র এখানে করা হয়। ওড়িশারও একটা পার্টিকুলার জায়গা যেটার নাম হচ্ছে রঘুরাজপুর, এই শিল্পের জন্য বিশেষভাবে পরিচিত। এখানকার অধিকাংশ যে মানুষ তারা এই চিত্রশিল্পের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। এবং এই চিত্রশিল্পের আর একটা ভার্সান রয়েছে যেটাকে তাল পটচিত্র বলা হয়, যেটা তাল পাতার উপরে আঁকা হয়। এটা তো হচ্ছে কাপড়ের উপর আঁকা হচ্ছে, কিন্তু যদি তাল পাতার উপর আঁকা হয় সেটাকে তাল পটচিত্র বলা হয়। নেক্সট, পটুয়া আর্ট বা পটুয়া শিল্প। এটা আমাদের বাংলার শিল্পরূপ। প্রায় 1000 বছর আগে এই পটুয়া শিল্পের উত্থান হয়েছিল। এবং এই শিল্পটা মঙ্গল কাব্য, মনসা মঙ্গল যে কাব্য, এছাড়াও অন্যান্য হিন্দু দেবদেবীর চিত্র এখানে মেনলি আঁকা হয়। তো থিম হচ্ছে এখানে রিলিজিয়াস, ধর্মীয়। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই শিল্পের সঙ্গে যুক্ত অধিকাংশ শিল্পী মুসলিম। যদিও এখানে যে থিম সেটা হিন্দু দেবদেবী, কিন্তু যারা আর্টিস্ট তারা সবাই অধিকাংশ প্রায় মুসলিম। মুর্শিদাবাদ, মেদিনীপুর, তারপর হচ্ছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, বীরভূম, এই সমস্ত জেলাতে বিশেষত এই চিত্রশিল্পের মানে বেশি দেখা যায় এখানে। নেক্সট হচ্ছে পাইটকার পেন্টিং।
পাইকার পেন্টিং এর উত্থান হয়েছে কোথায়? রাজস্থান, সরি, ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের আদিবাসীরা এই চিত্রশিল্প প্রাচীনকাল থেকে করে আসছেন এবং এর সঙ্গে মা মনসার একটা যুক্ত যুক্ত রয়েছে, অর্থাৎ এটাও রিলিজিয়াস পেন্টিং, ধর্মীয় পেন্টিং, এবং এখানে মা মনসার যে কাহিনী সেইগুলো এখানে চিত্রিত করা হয়। নেক্সট, কলমকারি খুব ফেমাস ভারতে, প্রচন্ড, শুধু ভারতে নয় পৃথিবীতে প্রচন্ড ফেমাস হয়ে গেছে এই কলমকারি পেন্টিং। আর অ্যাকচুয়ালি এই যে পেন্টিংটা সেটা কলম থেকে এসছে। কলম শব্দটার অর্থ পেন, মানে আমরা যে লেখার জন্য পেন ইউজ করি সেটা না, অ্যাকচুয়ালি বাঁশ দিয়ে তো একরকম পেনের মতো জিনিস তৈরি করা হয় এবং তাতে রং দিয়ে সেই বাঁশের যে কলম সেটার মাধ্যমে এই ছবিটা আঁকা হয়। মেনলি এটা আঁকা হয় কটনের টুকরোর উপরে, যে ক্যানভাসটা সেটা এইভাবে তৈরি করা হয়। আর এটা বর্তমানে শাড়িতে প্রচুর পরিমাণে আঁকা হয়, তো সেই জন্য এটা পৃথিবী বিখ্যাত হয়ে গেছে। উত্থান হয়েছিল অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে দুটো জায়গা রয়েছে, একটা হচ্ছে মাছলিপট্টনম আর একটা হচ্ছে শ্রীকালাহস্তি। এই দুটো জায়গা থেকে এই কলমকারি পেন্টিং এর উত্থান হয়েছে। বর্তমানে অন্ধ্রপ্রদেশের অধিকাংশ জায়গাতে এটা পেন্টিংটা করা হয় এবং এখানেরও যে থিম সেটা মেনলি রিলিজিয়াস, মানে ধর্মীয়। ধর্মীয় ছাড়াও অন্যান্য জিনিসও এখানে আঁকা হয়। আর যখন বিজয়নগর সাম্রাজ্য শাসন করছিল, সেই বিজয়নগরের রাজারা এই পেন্টিংকে খুব সাপোর্ট করেছিল, তো সেইখান থেকেও এই পেন্টিংটার উত্থান শুরু হয়েছিল। নেক্সট হচ্ছে ওয়ালি পেন্টিং। ওয়ালি নয়, ওয়ার্লি, ঠিক আছে, ওয়ার্লি পেন্টিং। এটা খুবই পুরনো একটা পেন্টিং স্টাইল এবং মেনলি গুজরাট মহারাষ্ট্র অঞ্চলে এটা পেন্টিংটা করা হয়। গুজরাট এবং মহারাষ্ট্রের সীমান্ত অঞ্চলে এটা করা হয় এবং এই পেন্টিংটা সঙ্গে ভীমবেটকার যে গুহা, তার সেখানে যে চিত্রগুলো পাওয়া গেছে তার সাদৃশ্য রয়েছে এবং সেইখান থেকে সম্ভবত এই পেন্টিংটার উত্থান হয়েছে 2500 থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দে। সেই সময় থেকে এই পেন্টিংটা এখনো পর্যন্ত চলে আসছে। এটাও ভারতের খুবই ফেমাস একটা চিত্রশিল্প। এটার ধর্মীয় কোনো নয়, এখানকার যে থিম সেটা ধর্মীয় নয়। এখানে মেনলি মানুষের জীবনের ছবি আঁকা হয়, মানুষের জীবনের যে যে সমস্ত কাজকর্ম তারা করে, মাছ ধরা, কৃষি কাজ করা, পশুপালন করা, এই সমস্ত জিনিসগুলো এখানে আঁকা হয়। তো এইটা হচ্ছে এই পেন্টিং এর প্রথম বৈশিষ্ট্য। সেকেন্ড বৈশিষ্ট্য, এখানে এরকম গেরুয়া টাইপের বা বলা যেতে পারে একটু খয়েরি টাইপের একটা কালার এর উপরে সাদা রং দিয়ে আঁকা হয়। এই দুটো রঙই এখানে ব্যবহার করা হয়। ব্যাকগ্রাউন্ডের যে গেরুয়া বা খয়েরি রংটা সেটা গোবর এবং মাটি এইগুলো মিশিয়ে তৈরি করা হয়। মেনলি প্রথমে এটা দেওয়ালে মেনলি আঁকা হতো, এখনো দেওয়ালেই এটা মেনলি আঁকা হয়, কিন্তু এই দুটোই কালার এখানে ইউজ করা হয়। আর সাদা যে কালারটা সেটা ইউজ করা হয় চালের গুঁড়ো এবং তার সঙ্গে আঠা মিশিয়ে। নেক্সট, থাঙ্কা পেন্টিং। সিকিম, হিমাচল প্রদেশ, লাদাখ এবং অরুণাচল প্রদেশ, মানে আমাদের যে পাহাড়ি অঞ্চল রয়েছে ভারতের, সেইখানে এই থাঙ্কা পেন্টিং আঁকা হয়। এটা বৌদ্ধ ধর্মকে চিত্রিত করা হয়। গৌতম বুদ্ধ, তার জীবনী ইত্যাদি এখানে চিত্রিত করা হয়। মেনলি কটনের ওপরে, সুতির বা এরকম টাইপের জিনিসের ওপরে এই ছবিটা আঁকা হয়। আর এখানে প্রত্যেকটা যে রং রয়েছে তার আলাদা আলাদা মিনিং রয়েছে। যেখানে লাল রং ব্যবহার করা হবে তার মানে এটা ইন্টেন্সিটি, প্যাশন, এই জিনিসগুলো বোঝানো হবে। গোল্ডেন কালার জীবন, জীবন সম্পর্কে এটা, এই রংটার মানে হচ্ছে জীবন। অন্যদিকে কালো যে রং যেখানে ব্যবহার করা হবে সেটার মানে হচ্ছে অ্যাঙ্গার, রাগ, এইরকম। তো প্রত্যেকটা রঙের আলাদা আলাদা মানে রয়েছে। সম্পূর্ণ ছবিটা আঁকার পরে এরকম একটা গোল্ডেন কালারের সিল্কের একটা বর্ডার তৈরি করা হয়, দিয়ে এটা কমপ্লিট করা হয়। নেক্সট, মঞ্জুসা পেন্টিং। মঞ্জুসা পেন্টিং এটা বিহারের ভাগলপুর অঞ্চলের একটা চিত্রশিল্প এবং এটা অঙ্গিকা চিত্রশিল্প নামেও পরিচিত। মেন থিম এখানকার হচ্ছে সাপ, তাই জন্য এটা স্নেক পেন্টিং নামেও পরিচিত। যেমন এখানে যে চিত্রটা দেখানো হয়েছে সেটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের যে কাহিনী সেটাকে দেখানো হয়েছে। এই পেন্টিং এর মেন বৈশিষ্ট্য, এটা
মেনলি চটের জিনিসের ওপর আঁকা হয়। কোনো কোনো ক্ষেত্রে কাপড় ব্যবহার করা হয়, তবে অধিকাংশ মেন যে ক্যানভাসটা যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে চটের ওপরে এটা ছবিটা আঁকা হয়। পরবর্তী ফাঁদ পেন্টিং, এটা রাজস্থানে আঁকা হয়। রাজস্থানের যে এই যে যেটার ওপর এটা আঁকা হচ্ছে, যে ক্যানভাসটা, সেটারই নাম হচ্ছে ফাঁদ, এবং তার উপর ছবি আঁকা হয়, সেই জন্য এটা ফাঁদ পেন্টিং বলা হয়, ফাঁদ চিত্রশিল্প বলা হয়। ধর্মীয় ছবি এখানে আঁকা হয়, স্থানীয় দেবতাদের ছবি, মানে রাজস্থানের স্থানীয় দেবতাদের ছবি এখানে তো দেখানো হয়, যেমন পাবুজি, দেবনারায়ণ, এই সমস্ত এখানে দেখানো হয়। নেক্সট, এখানে যে পেন্টিং এর এই যে কাপড়টা, সেটা ক্ষেত্র বিশেষে অনেক ক্ষেত্রে অনেক লম্বা লম্বা হয়, 25 থেকে 30 ফুট লম্বা কাপড়ের মধ্যে এটা আঁকা হয়। নেক্সট, এরই মতো আর একটা পেন্টিং হচ্ছে চেরিয়াল স্ক্রল পেন্টিং। এখানেও যে ক্যানভাসটা ইউজ করা হয়, এটা লম্বা একটা ইয়ে হয়, কাপড়ের জিনিস হয়। এটা এক ধরনের নকশি শিল্প। নকশি কাঁথা নামটা তোমরা হয়তো শুনেছো। নকশি কাঁথা বলতে একটা বড় রকমের কাঁথাকে বোঝানো হয়, তো সেইটার উপরে ছবি আঁকা হয়, এটা চেরিয়াল স্ক্রল পেন্টিং। তেলেঙ্গানার এটা একটা চিত্রশিল্প। এখানেও মেনলি বিভিন্ন হিন্দু দেবদেবীর গল্প বা এরকম পৌরাণিক কাহিনী এখানে চিত্রিত করা হয়, আর জিআই ট্যাগ পেয়েছে চেরিয়াল স্ক্রল পেন্টিং। নেক্সট হচ্ছে সাউরা পেন্টিং। সাউরা পেন্টিং উড়িষ্যাতে সৌরা বা সাউরা বলে একটা উপজাতি রয়েছে, তারা এই পেন্টিংটা এই ছবিগুলো আঁকে, এবং সেখান থেকে এটার নাম হয়েছে সাউরা পেন্টিং। আগে আমরা যে ওয়ার্লি চিত্রশিল্প দেখে এলাম, সেটারই একটা অনুরূপ বা সেইটারই মতো অনেকটা এই এই ছবি, এই চিত্রটা। ওকে, তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট সমস্ত পেন্টিং। আর তোমাদের যদি ভালো লাগে, এগেন বলছি, অনেক ডিটেলসে আমি এগুলো খুঁজে খুঁজে সুন্দর তোমাদের সামনে প্রেজেন্ট করছি। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, একটু শেয়ার করে বন্ধুদের জানিও, এবং কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর কি কি ক্লাস তোমরা চাও। এছাড়া আমার সমস্ত ক্লাস এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। প্রত্যেকটা টপিক আমি ডিটেলসে আলোচনা করছি, সেটা ইতিহাস হোক, ভূগোল হোক, সমস্ত কিছু। যেটা এই প্লেলিস্টগুলো অবশ্যই দেখো যারা তোমরা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। এর সাথে সাথে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, দ্য জিকে একাডেমি টেলিগ্রাম চ্যানেল। তোমরা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে জয়েন হতে পারো। আর যদি কিছু বলার থাকে টেলিগ্রাম গ্রুপে বলতে পারো, দ্য জিকে একাডেমি গ্রুপ রয়েছে, সেখানে তোমাদের কিছু কোয়েশ্চেন থাকলে বলতে পারো। এছাড়া ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো, নিচে ডেসক্রিপশনে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।